সবাইকে আজকে ক্লাসে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে আমরা যে জিনিসটা শিখবো, একটু আগে যেটা আলোচনা করছিলাম তোমাদের সাথে, সেটা হচ্ছে যে স্টোরি রাইটিং। আর ক্লাস ভালো করার জন্য অবশ্যই আমি যেটা বলেছি, যে সাজেশন তোমাদেরকে দিলাম, সেটা হচ্ছে যে অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কমিউনিকেট করতে হবে। অর্থাৎ শুধু ক্লাসটাকে টিচার কথা বলবে, স্টুডেন্টস পার্টিসিপেট করবে না, সেভাবে আসলে ভালো লেখক হওয়া যায় না। সো ইংরেজি শেখার ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে, কারণ এটা একটা রাইটিং ক্লাস। রাইটিং ক্লাস মানেই হচ্ছে লেখা, রাইটিং ক্লাস মানেই দেখা না। তো চলো আজকের ক্লাসের স্লাইডটা শেয়ার করি। তো প্রথমে তোমাদেরকে দেখাবো যে বিষয়টা, সেটা হচ্ছে স্টোরি রাইটিং। তোমরা দেখতে পাচ্ছ স্টোরি রাইটিং এর ক্ষেত্রে আহ এইচএসসি তে স্টোরি রাইটিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি যদি দেখো যে রাইটিং মানে হচ্ছে যে তোমার যে কোনো কিছুই লেখা। ঠিক আছে, আমরা যা কিছু লিখি সেটাকে আমরা রাইটিং বলি। এখানে যা লেখা আছে এই পুরো জিনিসটাও একটা রাইটিং। কিন্তু যখন আমি স্টোরি শব্দটা দিলাম, তার মানে বোঝা যাচ্ছে যে আমি কিছু একটা লিখবো, যে জিনিসটা কিনা একটা আবেগ থাকবে, একটা ইমোশন থাকবে এবং একটা স্টোরি থাকবে, অর্থাৎ একটা গল্প হবে, যেটাকে বাংলায় বলা হয়। ঠিক আছে। তো এইচএসসি তে এই স্টোরি রাইটিং এর মার্কসটাও তোমার 15। ঠিক আছে। এখন স্টোরি রাইটিং লেখার আগে আমাদেরকে, চলো আগে একটা কোয়েশ্চেন দেখি বিগত বছরে যে স্টোরিটার একটা কোয়েশ্চেন আসছে। আগে প্রশ্নটা পড়ি, তারপরে আমরা দেখবো। এটা সিলেট বোর্ড 2017 সালে এবং 2023 সালে এই গল্পটা পরীক্ষায় এসছে তোমাদের লেখার জন্য। প্রশ্নটা পড়ি, বলছে রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোইং স্টোরি। তারপরে লাইনটা বলছে ইট ইজ নট কমপ্লিট। মানে এখানে যে স্টোরিটা দেওয়া আছে, এই যে স্টোরিটা দেওয়া আছে, এইটা তোমাকে পড়তে বলা হয়েছে এবং এটা কমপ্লিট না, এটা তোমরা জানো। তো তারপরে একটা চমৎকার লাইন লিখছে, এই লাইনটাই আসলে তোমাকে মূলত একজন রাইটার বা গল্পকার বানাবে। সেটা হচ্ছে কি, ইউজ ইউর ইমাজিনেশন টু কমপ্লিট ইট। এখানে দেখো একটা চমৎকার ওয়ার্ড লিখছে, দ্যাট ইজ ইমাজিনেশন। এই শব্দটা তোমার দিতে পারে। অর্থাৎ তুমি একটা গল্প, তুমি মনে করো পড়ো নাই, এইচএসসি তে যে তোমার সাজেশন আছে সেই সাজেশন অনুযায়ী সাপোজ তুমি গল্পটা পড়ো নাই, ঠিক আছে, কিন্তু তুমি পরীক্ষাতে লিখতে হবে। সেই ধরনের জায়গায় তুমি আসলে কিভাবে সাকসেসফুল হবা, সেই ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে যে তুমি তোমার ইমাজিনেশন ব্যবহার করবা। অর্থাৎ গল্পটা আমরা যখন পরীক্ষার খাতা দেখব, বা আমরা যারা পরীক্ষাতে শিক্ষক যখন তোমার খাতাটা পাবেন, তারা চাবে যে তুমি আসলে একটা গল্পের মতো করে লেখাটাকে প্যারাগ্রাফ আকারে লিখতে পেরেছো কিনা শুদ্ধভাবে, সে সেটা দেখবে। এখন তুমি যদি মূল গল্পকারের চাইতে আরো ভালো লিখতে পারো এবং লেখাগুলি যদি শুদ্ধ হয়, তাতেও তুমি মার্কস পাবে। অর্থাৎ তোমার ইমাজিনেশন পাওয়ারটা চিন্তা করতে বলা হয়েছে। অর্থাৎ এটা বলে নাই যে তুমি কত ভালো একজন, মানে গ্রামার জানো, টেন্স জানো বা ইয়ে জানো। সো এই জায়গাটা হচ্ছে তোমার স্টোরি রাইটিং এর ক্ষেত্রে মূলত ইম্পর্টেন্ট। আর ডেটা বা চার্ট বা পাই চার্টের ক্ষেত্রে আমি যেটা বুঝিয়েছিলাম, সেই ক্ষেত্রে তোমার জন্য ইমাজিনেশনটা ইম্পর্টেন্ট না, সেই ক্ষেত্রে তোমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল ডেটা। অর্থাৎ গ্রাফে যে জিনিসটা বলা আছে, তোমার ওইখানে ইমাজিনেশনের দরকার নাই, ওখানে সবকিছু বলা আছে, তুমি সেটা লিখবা। আর এখানে বলা আছে যে তোমার যে জিনিসটা বলা নাই, সেরকম ভাবে তুমি তোমার কল্পনা শক্তি ব্যবহার করে লিখবা। তো এখানে একটা জিনিস তোমরা হয়তো জানো যে আইনস্টাইন একটা কথা বলছিল যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। অর্থাৎ কল্পনা জ্ঞানের চাইতে অনেক বেশি পাওয়ারফুল। এবং যেই কারণে কোনো একটা জিনিস আবিষ্কার হওয়ার আগে তো প্রথম এটা থাকে কোথায়, আমাদের মনে। ঠিক আছে, যেমন প্লেন আবিষ্কার হওয়ার আগে প্রথমত এটা ছিল আমাদের মনে, যে একটা পাখি উড়ে আমিও একটা প্লেন উড়াতে পারবো। ঠিক তেমনি তুমি যদি একটা ভালো স্টোরি রাইটার হতে চাও, ইউ মাস্ট নিড এ পাওয়ার অফ ইমাজিনেশন টু কমপ্লিট ইট। ওকে, এটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে। তারপরে বলছে তোমাকে এটার একটা সুইটেবল টাইটেল দিতে হবে। তো চলো তাহলে আর একটু পড়াশোনা করি, দেখি যে স্টোরিটা কি বলছে আগে। তারপরে আমরা টেকনিক শিখবো, তারপরে আমরা যাব। প্রথমত আমরা একটা, আমি আগেই বলছি যে প্রথমত আমরা একটা স্ট্যান্ডার্ড রাইটিং স্যাম্পল দেখবো, তারপরে আমরা টেকনিকে যাব। গল্পটা হয়তো তোমরা জানতেও পারো। আমার কথা যদি কেউ শুনতে না পাও, ডেফিনেটলি আমাকে নক দিবা, ঠিক আছে? তাই না হলে কিন্তু পরিশ্রম একেবারে বৃথা। হ্যাঁ ডিয়ার স্যার, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যদি আমার কথা শুনতে না পাও, ডেফিনেটলি নক দিবা। প্রথমে বলছে দেয়ার লিভড এ উড কাটার ইন এ ভিলেজ। গ্রামে একজন কাঠুরে বাস করতো। উড কাটার মানে হচ্ছে কাঠুরে, তোমরা জানো। ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড নিয়ার এ রিভার। সে একদিন গাছ কাটছিল নদীর তীরে।
সাডেনলি হিজ অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার। হঠাৎ তার অ্যাক্স, অ্যাক্স মানে হচ্ছে এই কুঠার দিয়ে সে কাটে, ঠিক আছে, সেই কুঠার দিয়ে সে গাছ কাটছিল, সেটা নদীতে পড়ে যায়। রিভার ওয়াজ ডিপ, মানে ডিপ মানে হচ্ছে গভীর, নদীটা অনেক গভীর ছিল। দ্য উড কাটার ডিড নট নো হাউ টু সুইম অর ড্রাইভ। উড কাটার জানতো না যে কিভাবে সাঁতার কাটতে হয় অথবা ভেসে থাকতে হয়। তো হি ওয়াজ সিটিং দেয়ার স্যাডলি, তো স্বাভাবিকভাবে তার মন খারাপ ছিল। দেন আ উড কাটার, দেন আ ওয়ান্ডারফুল থিং হ্যাপেন, তারপর একটা আশ্চর্য বিষয় হলো, এ বিউটিফুল ফেরি অ্যাপিয়ার্ড বিফোর দ্য উড কাটার। একটা পরী, ঠিক আছে, ফেরি বা গল্পের কাল্পনিক একটা ক্যারেক্টার, সে আসলো বিফোর দ্য উডকাটার, উডকাটারের সামনে। তুমি যদি দেখো মনোযোগ দিয়ে প্রশ্নটা, এখান থেকে এই পর্যন্ত লেখাটার ভিতরে লেখক চমৎকার ইমাজিনেশনের ব্যবহার করেছে, এবং সে প্রত্যেকটা লাইনের পরে এক একটা নতুন এনচ্যান্টিং বা নতুন একটা মানে আগ্রহ সৃষ্টি করছে রাইটার, যে ও এরকম হতে পারে, আবার একটা কল্পনা শক্তি করছে। হইতেই পারে আমার একটা হাতুড়ি নদীর পাড়ে হারাই গেছে, হইতেই পারে আমার মন খারাপ, কিন্তু তাই বলে কি আমার জীবনে কোনোদিন একটা পরী আসবে? এরকম কি হয় রিয়েল লাইফে? এরকম কিন্তু হয় না, তাই না? তো এখন এরকম যেহেতু হয় না, তখন এই জিনিসটা যে তুমি কল্পনা করলা, এটাকেই বলছে যে পাওয়ার অফ ইমাজিনেশন। তো তুমি গল্পের মধ্যে যখন তুমি পরীক্ষার হলে দেখবা যে একটা গল্প তুমি পারছো না, কিন্তু তুমি এইটুক যা বুঝতে পারছো যে গল্পটা আমি একটু বানায়া লিখতে পারবো, আমি তো একজন মানুষ, আমার তো একটা ক্রিয়েটিভনেস আছে, আমি এবার বানায় বানায় লিখি, এবং আমি যেহেতু গ্রামার শিখছি, আমি এবার নিজের মতো করে লিখতে পারবো, তাইলেও আমি মার্কসটা পেয়ে যাব, ঠিক আছে। তা আসো এই গল্পের একটা আদর্শ অ্যান্সার, যেটা মোটামুটি একটা আদর্শ, এর চেয়ে তো বেটার অ্যান্সার আছে, সেটা দেখি। তো গল্পটার আমি তিনটা টাইটেলের একটা টাইটেল তুমি চুজ করতে পারো, গল্পটা পড়ার পরে তুমি আসলে টাইটেলটা বুঝতে পারবে, দ্য রেওয়ার্ড ফর অনেস্টি, অ্যান অনেস্ট উড কাটার, অথবা অ্যান অনেস্টি অফ এ উড কাটার। তারপরে আমরা একটু গল্পটা স্যার, দেখি যে এই একটা এই আদর্শ টাইটেলটা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো? স্যার। স্যার, এই টাইটেলটা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো? মানে হ্যাঁ, এই টাইটেলটা স্টোরির তুমি সাথে। তোমার ইচ্ছা মতো দিতে পারবে ডেফিনেটলি, কিন্তু এটাকে ইয়ার মতো হতে হবে, মানে এই তুমি যে গল্পটা লিখবে সেটার সাথে মানে কোহেসিভ বা সামঞ্জস্য রাখতে সামঞ্জস্যপূর্ণ হবে। হতে হবে, বুঝতে পেরেছো? ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। তাহলে অ্যান্সারটা দেখি যে একটা স্যাম্পল অ্যান্সার কেমন হতে পারে। খুব বেশি কিন্তু লিখিনি, তোমাদের লেখাটা একটু দেখাই কতটুকু লিখছি। লিখেছি একেবারেই স্ট্যান্ডার্ড, প্রথমত একটা, এক প্যারাগ্রাফ, দুই প্যারাগ্রাফ, তিন প্যারাগ্রাফ, আর লাস্টে একটা সামারি বা স্টোরি থেকে মোরাল অফ দা স্টোরিটা কি ছিল সেটা শুধু বলেছি, ঠিক আছে। তো চলো একটু পড়ি, না পড়লে তো তোমাদের ভালো লাগবে না, আমি একটু বড় করে দিব, তখন তোমাদের দেখতে এটা আমার কারণে ডিস্টার্ব করে। হ্যাঁ, এখন চলো একটু পড়ি। প্রথম প্যারাগ্রাফে তুমি দেখবা যে আমি এইখান থেকে এইটুক পর্যন্ত এই গল্পের পুরো লাইনটাই লিখে দিছি প্রথম প্যারাগ্রাফ, আমি কোনো এক্সট্রা কিছু করি নাই। ট্রিক নাম্বার ওয়ানটা তুমি জেনে গেলা। তারপরে ওই যে জায়গা থেকে শুরু হয়েছে, এ বিউটিফুল ফেরি অ্যাপিয়ার্ড বিফোর দ্য উড কাটার, এখান থেকে আমি কল্পনা করছি তাহলে কি ধরনের ইনসিডেন্ট হতে পারে, এটা আমি অবশ্য প্যারাগ্রাফ আকারে লিখেছে। দ্য ফেরি আস্কড দ্য উড কাটার হোয়াট হ্যাড হ্যাপেন টু হিম। ফেরি জিজ্ঞেস করেছে যে উড কাটারের কাছে কি হয়েছে। দ্য উড কাটার ইনফর্ম দ্য ফেরি অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। এখন অনেকে প্রশ্ন করতে পারো, স্যার আমি কি, যারা এখন পর্যন্ত ওই যে ন্যারেশন করো নাই, ইনডাইরেক্ট ডিরেক্ট স্পিচ করো নাই, তাদের জন্য এই বিষয়টা একটু বোঝা কঠিন হবে যে আমি কিভাবে স্যার লিখবো, আমি কি ডিরেক্ট স্পিচ আকারে লিখবো নাকি ইনডাইরেক্ট স্পিচ আকারে লিখবো। দেখো এখানে তোমাকে বলছে একটা স্টোরি লিখতে, তো এখানে তোমাকে যেহেতু কোনো প্রকার ইনস্ট্রাকশন দেয় নাই, তুমি অবশ্যই প্যারাগ্রাফ আকারে লিখলেই তোমার জন্য সেফ। হ্যাঁ, তুমি ডিরেক্ট স্পিচ আকারে লিখলে কিছুটা তুমি একটু মানে আমি আমি আমরা এটা গল্পের মতো হয়ে যাবে, তুমি প্যারাগ্রাফের মতো এইভাবে লিখবা আর কি, তাহলে তোমার জন্য স্টোরি লাইনটা এক্সপ্লেনিং করাটা ইজি হবে, আমার কাছে, আমার দিক থেকে আমি যতটুকু বুঝি আর কি। আচ্ছা, তারপরে বলছি যে দ্য উড কাটার ইনফর্ম দ্য ফেরি অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, ঠিক আছে, সে এই ইনসিডেন্টটাকে সে বর্ণনা করেছে। He told her that he was a poor woodcutter who earned a living by cutting wood. Unfortunately, he could not, এই দেখো এই লাইনটাকে এক্সপ্লেন করছে এই প্যারাগ্রাফ। আমি কিন্তু ওই যে রায়ানের কোশ্চেনটা যেটা করছিলা সকালে জানরা, এটার সাথে দেখো আমি যেটা বুঝাচ্ছিলাম যে তোমার একটা কোহেসিভ হতে হবে, এই লাইনটা আমি
শেষ করছি এখানে, দ্য উড কাটার ইনফর্ম অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। এখন এইটাকে আমি সেকেন্ড প্যারাগ্রাফে দেখো এক্সপ্লেন করছি। হি টোল্ড হার দ্যাট হি ওয়াজ এ পুয়ার উড কাটার হু আর্নড এ লিভিং বাই কাটিং উড। Unfortunately, he could not continue working because he had lost his axe in the river and could not afford to buy a new one. Upon hearing this, the fairy felt sorry for him. She dove into the river. ঠিক আছে, অর্থাৎ ফেরি নিতে ডাকছে and emerged with a gold axe. এই যে দেখো, মজাদার বিষয়, একটা গোল্ড এক্স নিয়ে সে আসছে। আস্কিং দা, সবকিছু সবকিছু কিন্তু ইনডাইরেক্ট স্পিচে করছে। আস্কিং দা উড কাটার ইফ ইট ওয়াজ হিজ, he shook his head under it, and the fairy dove back into the water and resurfaced with the silver eggs. Once again, asking if it was his, the woodcutter again replied with the negative. অর্থাৎ তাকে এই যে গোল্ডের এক্স দেখাইলো, তারপরে যিনি বলে সিলভারের এক্স দেখাইলো, এইটাতে সে আসলে বলল যে এটা আমার না। যাই হোক, এটা যেহেতু রাইটিং ক্লাস, তোমাদেরকে রাইটিং এর সেকশনটাকে আমি দেখাচ্ছি যে এখানে আমি কিভাবে লিখলাম। ঠিক আছে, এখান থেকে এইটুক পর্যন্ত আমি অ্যাকর্ডিং টু যেটা কোয়েশ্চেন আছে সেটাই দিয়েছি। তারপরে থেকে আমি আস্তে আস্তে লাইনটাকে এক্সপ্লেন করা শুরু করেছি। প্রথমে লিখেছি দ্য ফেরি আস দ্য উড কাটার হোয়াট হ্যাড হ্যাপেন টু হিম। তারপরে দ্য উড কাটার ইনফর্ম দ্য ফেরি অ্যাবাউট দ্য ইনসিডেন্স। এই ইনসিডেন্সটা আমি প্রথমে এই পর্যন্ত বর্ণনা করলাম। ঠিক আছে, তারপরে লাইন শুরু হলো আপন হিয়ারিং দিস। এখানে আমি একটা ক্লজ মার্কার ব্যবহার করলাম, যেটা কিনা এটা আমাকে ডিস্টার্ব দিচ্ছে, এটাকে আমি একটু নিচে নামাই। ঠিক আছে, আর তারপরে আমি এখানে একটা ক্লজ মার্কার ইউজ করলাম, এই যে আপন হিয়ারিং দিস, আপন হিয়ারিং দিস। ঠিক আছে, আনফরচুনেটলি এগুলি হচ্ছে তোমার লিঙ্কিং ওয়ার্ডস বা হুম এগুলিতে লেখাগুলি কানেক্টরস। কানেক্টার্স। ইয়েস, কে বললো? আমি স্যার। আরমান, দ্য বেস্ট বয়। জি। তো the fairy, upon hearing this, the fairy felt sorry for him. She dove into the river and emerged with the gold axe. ঠিক আছে, তো বুঝতে পারছো লেখাটা কিভাবে আমি কানেক্টর ব্যবহার করছি আর কোন জায়গা থেকে এসেছে? এই যে লাইনটা কিন্তু আমার পুরো গল্পের মূল টপিক সেন্টেন্স। বুঝতে পেরেছো? পুরো গল্পটাকে যদি আমি একটা সেন্টেন্স আনি, সেটা হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে আনছি। তারপরে আমি জাস্ট এক্সপ্লেন করছি। আচ্ছা, উইদাউট হেজিটেশন আরেকটা কানেক্টর আমি ব্যবহার করেছি, উইদাউট হেজিটেশন। The fairy immediately dove back into the water and this time emerged with the woodcutter's lost axe. ঠিক আছে, অর্থাৎ তার পুরনো কুঠারটাকে সে নিয়ে আসছে। She asked him, এখানে দেখো she লিখছি, তার মানে বোঝা যাচ্ছে যে ফেরি সে অবশ্যই একটা মেয়ে। If it belonged to him. Overjoyed, the woodcutter shouted with delight that it was indeed his axe. ঠিক আছে, overjoyed দিছে মানে সে খুবই ডিলাইটেড। ঠিক আছে, এটা না দিলেও কিন্তু সেন্টেন্সটা হয়। ঠিক আছে, এটা না দিলেও কিন্তু সেন্টেন্সটা হয়, দ্য শাউটেড গ্লেড হয়, কিন্তু ওভারজয়েড দিয়ে আমি সেন্টেন্সটাকে আরো বেশি কানেক্টেড করেছি। The fairy was surprised to see the honesty to the poor woodcutter. She rewarded him with all the three axes of gold, silver and iron. ঠিক আছে, তারপরে সে খুশি হয়ে তাকে সব দিয়েছে। ঠিক আছে, গল্পটাকে যেহেতু সহজ করতে হবে, এর জন্য আমি দ্রুত শেষ করে দিয়েছি, কিন্তু তোমরা চাইলে এর চাইতে আরো বেটার লিখে আমাকে সাবমিট করতে পারো। আই উইল বি ভেরি হ্যাপি। তারপরে লাস্টের লাইনটা আমি শুধু দিয়েছি একটা মোরাল অফ দ্য স্টোরি। দ্য স্টোরি সার্ভস এজ এ পারফেক্ট এক্সাম্পল অফ হাউ অনেস্টি ইজ রেওয়ার্ডেড সুনার অর লেটার, দেয়ারফর ইট ইজ এসেনশিয়াল আপহোল্ড অনেস্টি ইজ অনেস্টি ইন লাইফ। ঠিক আছে, মানে জীবনে সততা যেন থাকে। তো এইখানে লাস্টে একটা কনক্লুশন দিলাম, ফার্স্টের দিকে একেবারেই লিখলাম যে যেটা প্রশ্ন আছে সেরকম। তারপরে একটা লাইন বের করলাম এই কোশ্চেন থেকে, যেটা দিয়ে আমি পুরোটাকে আসলে এক্সপ্লেন করলাম। সেটা দিয়ে আমি প্যারাগ্রাফ নাম্বার 2 লিখলাম, কিছু কানেক্টর ব্যবহার করলাম যেটাকে আমার প্যারাগ্রাফটা যেন সামঞ্জস্যপূর্ণ বা কোহেসিভ হয়। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে আমি একটু সততার দিকে আস্তে আস্তে টাইটেলটাকে নিয়ে যাওয়ার জন্য করলাম, সেভাবে করলাম। এখন কথা হচ্ছে, তুমি বলতে পারো যে স্যার আপনি তো পড়াচ্ছেন, আমি যদি এই গল্পটা না জানি সেই ক্ষেত্রে আমি কি করব? আমি যদি গল্পটা না জানি সেই ক্ষেত্রে স্যার আমি কি করবো? সেই ক্ষেত্রে তুমি এই ধরনের একটা, ওই যে বললাম, ইমাজিনেশন, কল্পনা দিয়ে তুমি কোনোভাবে গল্পটা বানিয়ে শুদ্ধভাবে লিখে দিয়ে আসলেও হবে, যদি তোমার সেন্টেন্স কারেক্ট থাকে এবং তোমার মধ্যে একটু সামঞ্জস্য থাকে। তোমার তোমার যদি গল্প লেখার এবিলিটি ভালো থাকে, তোমার এই জায়গা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে যে তুমি যদি একটু পড়তে পারো। ঠিক আছে, কারণ এই গল্পগুলো বেসিক্যালি সব বোর্ড কোয়েশ্চেন থেকে আসে।
তোমার যদি দেখো 2017 সালেও আসছে, 2023 সালেও আসছে, আলহামদুলিল্লাহ। তোমার যদি একটু বোর্ড কোয়েশ্চেন গুলি পড়া থাকে, তুমি যদি পড়তে পারো, তাহলে তুমি অত ইমাজিনেশনের উপর ডিপেন্ড না থেকে তুমি পরীক্ষায় যে গল্পটা জানা থাকবে তখন তুমি সুন্দরভাবে লিখতে পারবে। তো আমার সাজেশন থাকবে অবশ্যই সেকেন্ডটা, ডেফিনেটলি বোর্ড কোয়েশ্চেন গুলিকে পড়ে ফেলবে। পড়ে ফেলে তুমি গল্পগুলো আগে জেনে নিবে। তুমি গল্পগুলো স্ট্যান্ডার্ড রাইটিং পরে শিখবে। প্রথমত তুমি চেষ্টা করবে তোমরা যে গল্পগুলো যেন তুমি জানো। এই যে অনেস্ট ফুড কাটারের গল্পটা তুমি খুব বেশি বানায় লেখার সুযোগ কম, তুমি তখন মার্কস কিছুটা কমও পেতে পারো। এটা রায়ান আমাকে প্রশ্ন করো। এর জন্য তোমাকে গল্পগুলো জানতে হবে। তো এর জন্যই তোমরা যেই বই পড়ছো সেখানে কিন্তু লিস্ট অফ দা স্টোরি রাইটিং দেওয়া আছে, এবং এই স্টোরিগুলি তুমি পড়ে নিবে। কোনো একটা স্টোরি যদি বুঝতে না পারো, ডেফিনেটলি ইউ ক্যান আস্ক মি, আমি তখন তোমাদেরকে বিষয়টা সহজ করে দিব। আমার দিক থেকে স্যার তোমাদের জন্য প্রেফার্ড সাজেশন থাকলো যে গল্পগুলো যেন তোমার জানা থাকে। হ্যাঁ রায়ান, এনি কোয়েশ্চেন? স্যার, এই স্টোরি রাইটিংটা এইচএসসি তে কত পৃষ্ঠা লেখা লাগবে স্যার, ভালো একটা মার্ক পেতে হলে? স্টোরি রাইটিং এর মার্কস হচ্ছে 15, মিনিমাম তো 2 পৃষ্ঠা লিখতেই হবে, ঠিক আছে? এর চাইতে যদি তুমি আধা পৃষ্ঠা বেশি লেখো, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। মানে তুমি এক পাতায় শুরু করলা, আরেক পাতায় যেরকম 2 পাতা থাকে না, এরকম 2 পাতাতে লেখবা তো অবশ্যই। তার সাথে যদি তুমি পরের পাতায় কিছু লেখো, নো প্রবলেম। খুশি হও। 15 মার্কস তো, 15 মার্কস, ঠিক আছে? 200 ওয়ার্ড প্লাস লিখতে হবে। জি ওকে। স্যার, বুঝছি। ওকে, Yes. এবার আসি। এই টেমপ্লেটটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু আমি তারপরও মানে দেখাইতে হয় দেখানোর স্বার্থে। তো তোমরা একটু দেখো, যে ধরো তোমার পরীক্ষায় একেবারেই কমন পড়ে নাই, ঠিক আছে? তুমি গল্প জানো না, কিচ্ছু জানো না, এবং তোমার পরীক্ষা পড়োই নাই, তোমার দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তুমি আসলে কি করবা? তখন তোমার তোমার তো মার্কস নিতে হবে। ধরো তুমি 10 পাইলা না, কিন্তু তুমি মানে 15-র মধ্যে তুমি 14-12 পাইলা না, কিন্তু তোমার পাস করতে হবে, তখন তুমি কি করবা? তখন ওইটার একটা ছোটখাটো একটা কৌশলী বুদ্ধি আছে। বুদ্ধিটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু অনেক কমন, সবাই এই ইন্টারনেটে এই জিনিসটা খুব ঘোরাঘুরি করতেছে, তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করা, যে যদি তারপরও কাজে লাগে আর কি। হ্যাঁ, একবারে এইভাবে লিখলেও যদি সেন্টেন্স গুলি কারেক্ট হয়, মার্কস হবে। ধরো তুমি গল্পটাও জানো না, পড়ালেখা করো না, তখন তুমি কি করবা? প্রথমে তুমি একটা হেডলাইন দিবে এরকম, দ্য স্টোরি অফ, ঠিক আছে? এই স্টোরি অফ লেখার পরে এখান থেকে মনে করো তুমি এটা পড়লা, আচ্ছা ঠিক আছে, এখানে পড়া এই যে মনে করো স্টোরি অফ ফুড কাটার, এই প্রশ্নটা পড়ে তুমি জাস্ট ফুড কাটার শব্দটা দিয়ে দিলা। অথচ তোমার কিন্তু স্টোরিটা হওয়া উচিত ছিল রেওয়ার্ড ফর অনেস্টি অ্যান্ড অনেস্ট উড কাটার, অথবা অনেস্টি অফ এ উড কাটার। তো তুমি এত কিছু বুঝো নাই, ঠিক আছে? তুমি দিয়ে দাও দ্য স্টোরি অফ উড কাটার, সি, এই যে দিয়ে দিলা দ্য স্টোরি অফ উড কাটার, কন্ট্রোল বি, বাস, তোমার এটা হেডলাইন হয়ে গেল, ঠিক আছে? পুরোপুরি হইলো না, কিন্তু কাছাকাছি তুমি একটা বানাইলে আর কি। হুম। এবার পরের লাইনটা লাগবে এইটা, একেবারে এটা মেরে দিবা। দা following story is very pleasant. In this story, there is one situation in which character who is chief figure in the story, that is woodcutter. woodcutter, ঠিক আছে? এরপরে তুমি এই যে প্রথম দিকে যে স্টোরিটা দেওয়া আছে, এখান থেকে যে এইটুক পর্যন্ত, এভাবে আমিও শুরু করছিলাম, দেখো আমিও কিন্তু এইটুক থেকে এই পর্যন্ত এই পুরো স্টোরিটাতে এখানে প্রশ্ন যা আছে তাই উঠে দিচ্ছি। তারপরে তুমি এই প্রশ্নের এই পুরোটা উঠাই দাও, ঠিক আছে? এখানে তুমি পুরোটা উঠাই দাও। এটা কিন্তু বলতেছি যারা একবারই পড়াশোনা করবে না, মানে পরীক্ষায় তোমার কিছুই কমন আসে নাই, তখন শুধু এই টেমপ্লেটটা তুমি যদি কিছুটা ব্যবহার করতে পারো, কিছু মার্কস পাবা, ঠিক আছে? তখন তুমি কিছুটা মার্কস পাবা। আচ্ছা, তারপরের লাইনে তুমি এটা লেখো, অ্যাজ উই কাম টু নো থ্রু দি স্টোরি, হিয়ার ইজ সাসপেন্স টু দ্য স্টোরি, এন্টারটেইনিং, দিলা। দ্য স্টোরি বেসড অন এ সিচুয়েশন হুইচ ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ, দিলা, ঠিক আছে? দিলা। দেয়ার ইজ সাম পয়েন্টস বিলো দ্য স্টোরি, এইখানে তুমি লিখবা, এই মনে করো কিছু জিনিস আছে এই জায়গাতে তোমার একটু বানায় লেখ। হ্যাঁ, এই জায়গায় এসে তুমি কিছু জিনিস বানায় লেখবা, যেমন এইখানে এসে তুমি কিছু জিনিস মনে করো লাইন লিখে দিবা। এখন মনে করো তুমি এই জায়গাটা পড়ছো, এই যে তুমি যে জায়গাটা লেখছো দা উড, এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত তো তোমার মনে করো দেওয়া আছে। তো এই জায়গাতে তুমি কিছু জিনিস একটু বানায় লিখে দিলা, যে দা উড কাটার ইজ ভেরি ভেরি স্যাড, যেহেতু দেওয়া আছে তুমি দিলা যে উড কাটার স্যাড ইন দা ইন 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 দ্য রিভার, বিফোর দ্য রিভার, he feels very how his life will go on and what will happen, he was thinking a lot,
আছে, এইগুলি তুমি মনে করো কয়েকটা লাইন এখানে তুমি লিখে দিবা। এখন কি লিখবা এই জিনিসটা আমি পয়েন্টটা দিব না, এই জিনিসটা জাস্ট তুমি তোমার মতো করে একটু লিখে দিবা, ঠিক আছে? মানে তোমার মেইন কথা হচ্ছে এই জায়গাতে তোমার কিছু পৃষ্ঠা ভরতে হবে কারেকশনের মতো করে, যেন তুমি কিছু মার্কস নিতে পারো। হ্যাঁ, যেহেতু তুমি একেবারেই স্টোরিটা তোমার কমন পড়ে নাই। তারপরে লাস্টে তুমি এই লাইনগুলিতে দিলাম, স্টোরি নেম প্লেড আউটস্ট্যান্ডিং রোল। তো হি অর শি এর জায়গায় যে ক্যারেক্টার আছে, যেমন তুমি বুঝলা যে এখানে দা উড কাটার আছে, তো তুমি এখানে উড কাটার দাও, উড কাটার। এই যে এখানে উড কাটার দাও, হাইলাইটেড আস স্টোরি। তোমাদের টেমপ্লেটটা দিয়ে দিব, সো নো ওয়ারিস। উড কাটার ওয়াজ হাইলাইটেড অ্যাজ হিরো অর হিরোইন অফ এ স্টোরি। তারপরে এই যে স্টোরির নামটা দিবা, ঠিক আছে? অথবা রাইট ফিউ লাইন্স লিখবা, ঠিক আছে? তোমার এই heroine, ঠিক আছে? এই এই অনুযায়ী তুমি ট্যাবলেটটাকে সাজাবা। তো এইখানে তো তুমি ডেফিনেটলি কিছু কথা লিখবা, এর জন্য এই লাইনটা কিভাবে দিলাম, ঠিক আছে? তারপরে তুমি এটাকে এইভাবে দিবা, দেওয়ার পরে এখানে দিবা স্টোরি। তারপরে লাস্টে হচ্ছে তোমার কনক্লুশন বা ওই যে মোরাল অফ দ্য স্টোরি। দেয়ার আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার্স ইন স্টোরি। এটাও যদি এটা তুমি দিছো একবার, তারপরে দিবা এই লাইনটা একটু কেটে দাও, এটা একটু কেটে দাও, এটা একবার দিছি, এখানে দাও যে the above story is very interesting and educational for us. It concluded that the above story is suitable for human honesty, ঠিক আছে? ইস পিও ডাব্লিউ ই আর, দেখো এগুলি কিন্তু একটু বানাইলাম, ঠিক আছে? কারণ পুরোপুরিটা আমি একটু ব্যবস্থা করলাম, তাহলেও কিন্তু তোমার হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু একেবারেই যদি আমার স্টোরিটা কমন না পড়ে, তখন আমি এইভাবে কিছু হইলেও একজন গল্প, যেটা আমার কিছুই জানা নাই, তখন আমি এইভাবে গল্পটা লিখে দেবো। এবং এটা তুমি যে কোনো, মানে এটা শুধু একটা না, এটা এই ট্যাবলেট যেটা পাঠালাম, এটা যে কোনো সাথে পড়লেই তুমি এটা দিতে পারবা। এবং সাধারণত এটা দিলে তুমি কিছু হইলেও পরীক্ষায় 50% মার্কস নিবা, মানে তোমার ফেল থেকে তো বাঁচা দরকার। তখন তুমি কি করবা? তখন তুমি কিন্তু আমার এটা কখনোই পছন্দ না, আমি এটা কখনোই পছন্দ করি না যে আমার ছাত্ররা এই ধরনের শর্টকাট পড়বে। কিন্তু তারপর আজকে এই টেকনিকটা দেখালাম, কারণ তাও কিছু পড়াশোনা করো যেন পরীক্ষায় পাস মার্কটা উঠাইতে পারো, ঠিক আছে? বাট মাই সাজেশন থাকবে যে তোমরা গল্পগুলি সব জেনে নিবে পরীক্ষায় বোর্ড কোয়েশ্চেন থেকে যেগুলি আসছে, তাহলে তোমাদের জন্য স্টোরি রাইটিংটা সম্ভব হবে। এবং যত ভালো ভালো অ্যান্সার দেখবে, তত তোমাদের জন্য ভালো হবে। তো এরকম আরেকটা অ্যান্সার একটু তোমাদের দেখে, হুম এইটা হচ্ছে তোমাদের আরেকটা স্যাম্পল অ্যান্সার, ঠিক আছে? দেখি গল্পটা আমি পুরোটা শেষ করতে পারছি কিনা। আচ্ছা, ঠিক আছে, আসো। এখানে বলছে এটা আরেকটা স্টোরি পড়তেছি, এটা কোনো শর্টকাট না, এটা স্যাম্পল অ্যান্সারের মতো। গিভ এ সুইটেবল টাইটেল। Ohim was meritorious boy. He read in a village school. His father's economic condition was not good, but he dreamed to be a doctor. এইভাবে লাইনটা ছেড়ে দিছে, ঠিক আছে? আমরা শুরু করছি এভাবে, determination brings success. Rohim was a meritorious boy. He read in a village school. His father economic condition was not good, but he dreamed to be a doctor so that he could remove all the miseries of his family. এই যে শুরু হইলো আমার লেখা। But there is always a gap between imagination and reality. When he was a student of class 10, his father died. After his father's death, he fell into more difficulties, but he did not give up his hope. He promised to try to level best materialize his dream. He appeared at the SSC and got GPA 5 from science schools. A national newspaper published an article on him. There were some photographs of him, their home, etc. in the newspaper. Reading this article, a private bank extended its cooperation to assist. One day, a postman came into their house and delivered him a registered letter. After reading the letter, he became overwhelmed with joy and surprise. The bank offered him a big stipend. He called out his mother and his close friends. They all also became very happy, and good news for him availed the chance. And after a few days, he met the chief of the bank. Then he got admission in BS Kumilla and began to study very sincerely and seriously. He also secured GPA 5 in the examination. Then he got admitted in Dhaka Medical. Now, Rohim is very skilled and experienced doctor. He treats his patient and humanly. He was been doing a lot of philanthropic and constructive works for the people of his work. The people also love and respect him. তো এই যে গল্পটা দেখলাম,
এটা কিন্তু একটা স্টোরি রাইটিং হইলেও এটা একটা ন্যারেটিভ গল্প, অর্থাৎ একটা বর্ণনামূলক গল্পের মতো হয়েছে, ঠিক আছে, আগেরটার মতো ফেইরি টেল না, ঠিক আছে। এই গল্পটা কিছুটা ন্যারেটিভ, এবং এটা তুমি ইমাজিনেশন ছাড়া কিন্তু আমি জাস্ট একটু ডেসক্রিপটিভ ওয়েতে লিখছি, তো একটু ডেসক্রিপটিভ ওয়েতে একটু ন্যারেটিভ স্টাইলে লিখছি যেন লেখাটা একটু কমপ্লিট হয়, এবং একটু বড় হয়েছে, একটু বড় হয়েছে। আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে এই যে লেখাটা, এই লেখাটার সাথে ওই যে ফেরি টেলের যে লেখাটা দেখাইলাম সিলেট বোর্ড 2023-এর, ওইটার একটা কোনো পার্থক্য তোমাদের চোখে পড়ছে? আরমান? না স্যার, অলমোস্ট সেম তো। হ্যাঁ, অলমোস্ট খালি সেম হইলো, এই লেখাটার ভিতরে কিন্তু একটু ইয়ে নাই, মানে ফেরি জিনিসগুলি নাই, আছে? নাই। না। এই লেখাটা একটু ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ না? ইয়েস স্যার, ইয়েস। হ্যাঁ, অনেকটা এসে রাইটিং এর মতো। থ্যাংক ইউ, হ্যাঁ রায়ান। তো এখন এই জায়গাটাতেই তোমাদের ইয়ে করতে হবে, ঠিক আছে। তো এই গল্পটা তোমরা যেটা করবা মানে নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে যে এই জায়গাটাকে তোমরা তোমাদের মতো করে ন্যারেট করে আনতে পারো। দেখো, একজন বাচ্চা যার স্বপ্ন হচ্ছে সে ডাক্তার হবে, এখন এই ডাক্তার হওয়ার ক্ষেত্রে তার কি কি ধরনের মানে জীবনের স্বপ্নটা পূরণ করা যায় সেই বিষয়ের তোমরা জিনিসটা লিখবা। আমি আমার মতো করে লিখছি, বা এখানের মতো করে লিখছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী একটা স্যাম্পল অ্যান্সার তোমাদেরকে পড়ে পড়ে শোনালাম, ঠিক আছে। এবং এইটাই যে শতসিদ্ধ তা না, তোমার বেস্ট অ্যান্সারটা আসবে তোমার নিজের রাইটিং দিয়ে, যে তুমি আসলে কতটা ভালো লিখতে পারো, ঠিক আছে। তো এইটা থাকবে আজকের ক্লাসের মূল ইয়ে, যে তোমরা এই রাইটিংটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং তুমি চিন্তা করবে যে তুমি রহিম, ঠিক আছে, তুমি একটা মেধাবী ছাত্র, তুমি কিভাবে একজন স্বপ্ন দেখছো ডাক্তার হওয়ার, এবং তুমি কিভাবে ডাক্তার হতে পারো। এখন তোমার ড্রিম টু বি এ ডক্টর না হয়ে তোমরা যারা এখানে বিজনেস স্টুডেন্টরা আছো, তারা দিতে পারো তোমার তোমার ড্রিম টু বি এ রিচ ম্যান, ঠিক আছে, অথবা বিজনেসম্যান দিতে পারো। সেটা দিলেও আমি এখানে কোনো না করবো না। তো সেইভাবে গল্পটাকে তোমরা এক্সটেন্ড করে আমাকে যদি অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করো, আমি কারেকশন করে দিব। আই উইল বি ভেরি হ্যাপি টু কারেক্ট দিস, ঠিক আছে। এনি কোয়েশ্চেন বিফোর আই এন্ড দ্য সেশন? আজকের ক্লাসটা ছিল অল অ্যাবাউট স্টোরি রাইটিং। আবার একটু রিপিট দিই, আজকের ক্লাসটা ছিল প্রথমত স্টোরি রাইটিং, যেটা এইচএসসির প্রথম ক্লাস ছিল। স্টোরি রাইটিংটাকে আমরা প্রথমে একটা বোর্ড কোয়েশ্চেনের স্যাম্পল স্টোরি রাইটিং দেখলাম, এবং সেটা একটা ফেরি টেল ছিল, এবং কোয়েশ্চেনটা 2017 এবং 23-এর ছিল, এবং এটা চমৎকার ভাবে আমাদের হেল্প করেছে এই মানে বিষয়টা বোঝার জন্য। তারপরে আমরা একটা স্যাম্পল রাইটিং, যদি আমাদের পরীক্ষায় একেবারেই কমন না পড়ে, সেই টেমপ্লেটটা থেকে কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আমরা শিখছি। যদিও অনেক এই জিনিসটাকে আমি সাজেস্ট করি না, কিন্তু তারপরে পরীক্ষায় কিছু মার্কস হইলো এখানে পাওয়া যাবে যদি একেবারেই আমি গল্প পড়ি না, বা একেবারেই যদি আমি পড়াশোনা না করি, ঠিক আছে। আর সবশেষে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেটা কিছুটা সহজ ভাবে, একেবারে বোর্ড কোশ্চেনের মতো করে না, একেবারেই বোর্ড কোশ্চেনের মতো করে না, কিন্তু একটু সহজ ভাবে গল্পটা যেন একটু এক্সপ্লেনিং ওয়েতে বা ন্যারেটিভ ওয়েতে তোমরা লিখতে পারো, সেই জন্য একটা রহিম ইজ এ ম্যারিটোরিয়াস বয়, সে একটা মেধাবী ছাত্র ছিল, হি রিড ইন এ ভিলেজ স্কুল, হিজ ফাদার্স ইকোনমিক কন্ডিশন ওয়াজ নট গুড বাট হিজ ড্রিম টু বি এ ডক্টর। অর্থাৎ পাস্ট টেন্সে বলা আছে, তো তুমি গল্পটাকে পাস্ট টেন্সই যতটুকু এগিয়ে নিয়ে যেতে পারো। এই অ্যাসাইনমেন্টটা তোমাদের থাকলো, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এনি কোয়েশ্চেন বিফোর আই ফিনিশ দ্য ক্লাস? নো স্যার। Okay, thank you for joining the class today. Okay, ওকে, থ্যাংক ইউ। okay.